তো সাউন্ড শোনো, সাউন্ড জলের আওয়াজ। এই দেখো, এ এ এ এ এ এ এ আহা, মজা মজা। ও ও ও গরিবের গোয়া, শীত গ্রীষ্ম ভরসা, গরিব মানুষের আমাদের মতো মধ্যবিত্তের শুধু একমাত্র দীঘাই কিন্তু ভরসা। বল ওবুদা, ওবুদা আর রাহুল, অনুভূতিটা মানে বলে বোঝানোর মতো না। তোমরা ওবুদা কি মিস করলা, তুমি কি মিস করলা? আমাদের সঙ্গে আসা উচিত ছিল তোমার। শুনলে না? তো হ্যালো দর্শকগণ, থাম্বনেল দেখে বুঝে গেছেন এবং প্রথমে ইন্ট্রো দেখে বুঝে গেছেন আশা করি আমরা কোথায় নিয়ে ভিডিও করছি। তো আজকে যাচ্ছি আমরা দীঘা, হ্যাঁ গরিবের গোয়া অ্যাকচুয়ালি যাকে বলে, সেই দীঘায় উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হচ্ছে আমি আর আমার দুই বন্ধু মিলে। তো প্রথমে বাড়ি থেকে বেরিয়েই আমরা কিন্তু বাইকে করে, হ্যাঁ দুটো বন্ধুকে বলেছিলাম আগে থেকেই, সেই দুটো বন্ধু কিন্তু আমাদেরকে বাইকে করে বহরমপুরে পৌঁছে দিয়েছিল। সেই বহরমপুরে যাচ্ছি এখন। কারণ অনেক হঠাৎ করে আমাদের প্ল্যান, যেহেতু পুজো ছুটি পড়ে গেছে হঠাৎ করে আমাদের অফিসে, তাই ভাবলাম যে একবার এই ছুটিতে কিছু একটা করে যাক, কাটানো যাক। তো হঠাৎ করে কালকে রাতে প্রোগ্রাম করলাম এবং আজকে বিকালবেলায় বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এই যেতে যেতে কিন্তু রাস্তা আস্তে আস্তে আমরা কিন্তু পৌঁছে গেছি বহরমপুর বাস স্ট্যান্ডে। সেই বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড, এখান থেকে কিন্তু আমরা স্টেট বাস ধরে সরাসরি পৌঁছে যাবো। তো রাতে পৌঁছে কালকে ভোর 3টা থেকে 3:30টার মধ্যে আমরা পৌঁছাবো হয়তো কলকাতা। এবং কলকাতা থেকে হাওড়া থেকে আমাদের ট্রেন আছে পুরো দীঘা তাম্রলিপ্তি এক্সপ্রেসের ট্রেন। যেহেতু আমরা কালকে সন্ধ্যাবেলায় প্ল্যান করেছিলাম, ওই জন্য এখান থেকে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার জন্য কিন্তু ট্রেন পাইনি আমরা অ্যাভেলেবেল। ওই জন্য আমরা লোকাল ট্রেনে না গিয়ে ভাবলাম যে বাসেই যাই, বাসে আরাম করে যাবো, একদম ভলভো বাসের মতো একদম স্টেট বাস। আমাদের টিকিট পড়েছে এখান থেকে হচ্ছে মাত্র 210 টাকা করে। তো দেখা চলো 210 টাকা জার্নি একবার উপভোগ করা যাক বহরমপুর টু কলকাতা, অর্থাৎ মুর্শিদাবাদ টু কলকাতা। তো চলুন আমাদের সঙ্গেই যেতে যেতে রাস্তাতে কথা হবে এবং রাস্তাতে দেখা হবে। ততক্ষণ এই গাড়ির ভিডিওটাই দেখতে থাকুন। तू मेरी सारी यादें पानी में आज बहा दे ये तेरी भीगी। গাড়ি চলতে চলতেই কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙে তখন দেখি গাড়ির কন্ডাক্টর ডাক দিতেছে বর্ধমান বর্ধমান, খাওয়ার জন্য মাত্র 15 মিনিট স্টপেজ। তাই সেখানে নেমে পড়লাম। নেমে গিয়ে দেখলাম ল্যাংচার একটি দোকান, সেখানে অনেকেই কিন্তু ল্যাংচা কিনছিল। তো আমি যেহেতু খাই না, তাই যখন রাত প্রায় 1টার সময় খিদে প্রায় আকাশে উড়ে গেছে বললে চলে, যেহেতু বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম ভাত, গরম গরম ভাত, তাই এখানে সেরকম পেট পুজো না করে হালকা চা বিস্কুট খেয়ে দুই বন্ধুতে আবারও কিন্তু বাসে চেপে পড়লাম। এবং বাসে চেপে পড়েই আবার কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও বুঝতে পারিনি। ঘুম ভেঙে দেখি একদম কলকাতার কাছাকাছি এসে পৌঁছে গেছি। ঘড়ির কাঁটায় তখন কিন্তু 3:45। দেখি আমরা হুগলি সেতুর ওপরে, যেহেতু বাস বর্ধমান হয়ে এসেছে তাই হুগলি সেতুর পাশ দিয়ে কিন্তু ধর্মতলা পৌঁছাবো। বাস দেখি হুগলি সেতু বেরোচ্ছে। তাই এই হুগলি সেতুর দৃশ্যটা ভোর রাতের সময় বা ভোর হতে হতে দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। যদিও অন্ধকার ছিল তারপরেও কিন্তু দেখতে দুর্দান্ত ছিল। গুড মর্নিং ফ্রম কলকাতা। ধর্মতলা রাস্তা, এখন হেঁটে হেঁটে ধর্মতলা মোড়ের দিকে যাচ্ছি বাস ধরার জন্য হাওড়া স্টেশন যাওয়ার। গতকালকে বেরিয়েছিলাম সন্ধ্যা 6টার দিকে, সেই মুর্শিদাবাদের উমরপুর থেকে, সেই উমরপুর থেকে বাস ধরে পৌঁছে গেলাম এইমাত্র কলকাতার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। তবে সাইজ করে যারা মুর্শিদাবাদ থেকে আসছো বা উমরপুর থেকে আসছো, বাস আমাদেরকে এত বোকাবাজি ছাড়া বর্ধমান দিয়ে এসছে প্রায় 9 ঘন্টা লাগে, 9 ঘন্টা প্লাস। এত বাজেভাবে বাস চালাচ্ছে, এত স্লো রাস্তা এত খারাপ। মানে আমার মনে হয় আগে আসার আগে বাসওয়ালাকে জিজ্ঞেস করা উচিত কোন লাইন হয়ে আসবে, বর্ধমান হয়ে নাকি অন্য লাইন হয়ে। বর্ধমান হয়ে আসলে না আসাই ভালো, একেবারে বাজে রাস্তা। একটাই লেন রাস্তা এবং হাইওয়ে না, তারপরে প্রচুর বাম্পার। এই তো ধর্মতলা মেন মোড়, বাম দিকে হচ্ছে ইডেন গার্ডেন্স। ওই তো ইডেন গার্ডেন্সের ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে। বাসের অপেক্ষা করতে করতে বেশ কিছুটা এগিয়ে আসলেও কিন্তু বাসের দেখা পাচ্ছিলাম না। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু প্ল্যান করলাম যে বাবুঘাট পর্যন্ত হেঁটে আসবো, তারপরে আমরা সেখান থেকে কোনো যদি ফেরিঘাট চলে তো ফেরিঘাট নিয়ে তারপরে আমরা ফেরিঘাট পেরিয়ে আবার হেঁটে চলে আসবো।
কিন্তু বাবুঘাট আসতে দেখি অনেকগুলো বাস আসছিল, সেই বাবুঘাট থেকে ওই লাইনেই হাওড়া যাচ্ছিল। সেই বাবুঘাট থেকেই মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু হাওড়ার উদ্দেশ্যে বাস ধরে ফেলি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাওড়া ব্রিজের ওপরে আছি, যেখানে সেই বাসে করে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া রেল স্টেশন। হাওড়া রেল স্টেশনে আমাদের ট্রেন আছে 6টা 10-এ, তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া টু দীঘার উদ্দেশ্যে। হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। দেখতে দেখতে আমরা মাত্র 15 মিনিটের ব্যবধানে আমরা কিন্তু পৌঁছে যাই হাওড়া রেল স্টেশন। হাওড়া রেল স্টেশনে পৌঁছে জানতে পারি আমাদের ট্রেন দীঘা যাওয়ার যে ট্রেনটি তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটি কিন্তু 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তাই আমাদের এইদিকে মেন প্ল্যাটফর্ম ছেড়ে আমাদেরকে কিন্তু দক্ষিণ দিকে যেতে হয়। তার জন্য আমাদেরকে প্রায় আরও 2 কিলোমিটার হাঁটতে হয়। তাই হাঁটতে হাঁটতে আমরা কিন্তু 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছিলাম। তো কিছুক্ষণ হাঁটার পরেই কিন্তু আমরা চলে আসি 20 নম্বর প্ল্যাটফর্মের কাছেই, যেখান থেকে শুরু হয়েছিল 18 থেকে সম্ভবত 26 কি 27 নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে শুরু হয়, যেখানে দক্ষিণবঙ্গে যে সমস্ত ট্রেনগুলো চলাচল করে, দূরের ট্রেনগুলো যেমন চেন্নাই, ব্যাঙ্গালোর, কেরালা, এই সমস্ত ট্রেনগুলো কিন্তু এইসব লাইন থেকেই ছাড়ে। তো এই লাইনে এসে দেখি বেশ ভালোই জমজমাট আছে, ভিড় ছিল। কারণ আমরা জানতাম তাম্রলিপ্ত এক্সপ্রেসে কিন্তু বিশাল একটা ভিড় হবে। আমরা কিন্তু ট্রেনের টাইম টেবিল দেখছিলাম বারবার করে। এই অপেক্ষা করতে করতেই কিন্তু আমাদের সময় চলে এসে গেছিলো এবং মাইকে ঘোষণা করে দিয়েছিল যে হাওড়া টু তাম্রলিপ্ত এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যেই 20 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তাই আমরাও বেশিক্ষণ দেরি না করে আমরা কিন্তু সরাসরি চলে আসি প্ল্যাটফর্মের দিকে এসে দেখি ওরে সর্বনাশ, প্রচণ্ড হারে ভিড় ছিল এবং ভিড় দেখতে দেখতে কিন্তু কিছুক্ষণের মধ্যে ট্রেনও ঢুকে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন, আমাদের কিন্তু প্ল্যাটফর্ম ছিল D4-এ, D4-এর প্ল্যাটফর্ম ছিল। আমরা যেহেতু তৎকাল টিকিট কেটেছিলাম তো D4-এ পেয়েছিলাম। আর আমাদের একটা টেনশন হচ্ছিল যে উইন্ডো পাবো কি না, যেহেতু আমার একটু মানে উল্টো দিকে বসলে গা গুলাই। তো ট্রেন ঢোকার পরে দেখলাম সব কিছু জানলা দরজা সব লাগা ছিল কিন্তু খোলা ছিল না। তো যাদের সিট সে তেমনভাবে ছুটছিল। ভিড় কিন্তু প্রচণ্ড হারে ছিল, যেহেতু এক তো হচ্ছে পুজোর ছুটি, তারপরে হচ্ছে শনিবার, মানে শনি রবিতে এমনি দীঘাতে ভিড় হয়, তারপরে পুজোর ছুটি চলছিল। যেহেতু আমাদেরকে আমার বন্ধুরা অনেক বারণ করেছিল যে এ সময়তে যাস না, কেননা এ সময়তে দীঘাতে বিশাল পরিমাণে ভিড় হয় এবং তার সঙ্গে কিন্তু ভাড়াও সব কিছু খরচও অনেক বেশি। তবুও আমি কিন্তু পরোয়া করিনি, অনেক বন্ধুদেরকে রিকোয়েস্ট করেছিলাম। তারপরে কিন্তু ট্রেনে উঠে গেছি, আমাদের কোচ ঢুরে ট্রেনে উঠে গিয়ে দেখছি আমাদের কিন্তু উইন্ডো সিট পড়েনি, কারণ আমরা দুজনে কিন্তু সাইড সিট পড়েছিল। কিন্তু যেহেতু সিটে নাম্বার দেওয়া ছিল না, তাই আমি কিন্তু সরাসরি গিয়ে উইন্ডো সিটে বসে যাই। বসেই দেখি আমাদের যে সামনের ফ্যানটা, সেই ফ্যানটা খারাপ ছিল, মানে আমাদের কপাল খারাপ ছিল, মাথার উপরে ফ্যান খারাপ ছিল। এমনকি আমাদের যে সিটটা ছিল সেটা কিন্তু কোচের উল্টো দিকে ছিল, মানে যেদিকে ট্রেন চলবে তার উল্টো দিকে হচ্ছে সিট। মানে এমনিতে এই যে উল্টো দিকে যেটা বসতাম, যেহেতু সিঙ্গেল সিট, ওই জন্য মানে কপালটা খারাপ হলে যা হয়। দেখতে দেখতেই কিন্তু আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘা পশ্চিমবঙ্গের পর্যটন খাতায় এক উল্লেখযোগ্য স্থানের নাম হচ্ছে এই দীঘা, যেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় মধ্যবিত্ত পরিবারদের একমাত্র ভরসা হয়ে থাকে। কেননা মানুষ গোয়ার স্বপ্ন দেখতে পারে, মানুষ ভাইজ্যাগের স্বপ্ন দেখে, মানুষ আন্দামানের স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যেই তারা কিন্তু যাদের সামর্থ্য থাকে না, তারা এই গোয়াকেই বেছে নেয়। তাদের মধ্যেই আমিও এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাই আমারও স্বপ্ন আছে আন্দামান, আমারও স্বপ্ন আছে থাইল্যান্ড, আমারও স্বপ্ন আছে গোয়া। তাই সেই স্বপ্নগুলোকে কিছুটা হলেও সেই স্বপ্ন পূরণের মতনই স্বপ্নটাকে অল্প করে হলেও পূরণ করানোর উদ্দেশ্যেই আমি আর আমার দুই বন্ধু মিলেই কিন্তু রওনা দিয়েছিলাম গরিবের দীঘার উদ্দেশ্যে। দীঘাটি পশ্চিমবাংলার একদম শেষ প্রান্ত, পশ্চিমবাংলা এবং উড়িষ্যার বর্ডারের কাছাকাছি অবস্থিত, যেখানে দীঘার সমুদ্র সৈকতটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রয়েছে। আপনি দীঘার যে সমস্ত ঘোরার জায়গাগুলি আছে
সেগুলো কিছুটা পশ্চিমবাংলায় এবং উদয়পুর থেকে শুরু করে বাকিগুলো সব কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে। তো চলুন ট্রেন জার্নিটা দেখুন। আমাদের গল্প করতে করতেই প্রথম স্টেশন আমরা এসে পৌঁছে গেছি, হাওড়া থেকে দীঘা যাওয়ার সাঁতরাগাছি জংশন। আপনাদেরকে বলে রাখি, দীঘা যাওয়ার জন্য কিন্তু অনেক রকম ব্যবস্থা আছে। আপনারা চাইলে হাওড়া থেকে এই যে আমি যেটাতে যাচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেসও করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু বাসেও যেতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু কাটা কাটা জেনারেলেও যেতে পারেন। যেমন হাওড়া থেকে সাঁতরাগাছি বা মেচেদা হয়ে তারপরে সাঁতরাগাছি অথবা মেচেদা থেকে দীঘা, সব রকমই কিন্তু ব্যবস্থা আছে। তবে আমার মতে বলে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসটা হচ্ছে বেস্ট, যেটা টিকিট ভাড়াটাও খুবই কম, মাত্র 110 টাকায় আপনি চেয়ার কাটে বসে আরামসে চলে আসতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। মাত্র 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি দীঘা পৌঁছে যাবেন। আমরাই কিন্তু সেটাই করেছিলাম, তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরেই চেয়ার কাটে 110 টাকার মাত্র টিকিট কেটেই আমরা কিন্তু সরাসরি দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনাকে আমি এই দীঘা ভ্রমণে জানাবো সিজনে দীঘা গিয়ে ঠিক কত টাকা আপনি খরচ হতে পারে, কিভাবে ঘুরতে পারেন, কত টাকা সেভ করতে পারেন এবং কোথায় থাকবেন, কি কি খাবেন, কোন কোন জায়গায় ঘুরবেন, সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের সব ভিডিওগুলোতে দেখতে পাবেন। তা আমি বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এছাড়া পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোও কিন্তু দেখার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. এই দেখুন, দেখতে পাচ্ছেন তো পুরো জমি সাধারণ জমি, যেমন গ্রামের যেমন হয় জমি, সাধারণ জমিতে কিন্তু জল জমে একদম পুকুরে পরিণত করছে বা মাছ চাষ করছে। কিছুদিন আগেই কিন্তু বর্ষা পেরোলো, এখনও কিন্তু বর্ষা পুরোপুরিভাবে যায়নি, তার জন্য কিন্তু এত পরিমাণে এবার বৃষ্টি হয়েছে, ধানের জমি এমনি সাধারণ জমিকে কিন্তু পুকুর বানিয়ে ফেলেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখুন প্রত্যেকটা জমিতে কিন্তু জল জমে আছে, প্রত্যেকটা জমিতে জল জমে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এত প্রকার বৃষ্টি হয়েছে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এবার যে প্রত্যেকটা চাষের জমিতে কিন্তু চাষযোগ্য হয়ে নাই, তারা সে সমস্ত জমিগুলো কিন্তু পুকুরে পরিণত হয়েছে। চাষ করার মতন কিন্তু কোনো অবস্থাতেই ছিল না পুকুর। আমরা জমিগুলো দেখছিলাম, আমরা নিজে অবাক হয়েছিলাম যে কী অবস্থা, মানে কত পরিমাণে বৃষ্টি হলে এইভাবে জল জমে থাকতে পারে কন্টিনিউ। দেখুন প্রত্যেকটা জমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু জল জমে আছে এবং অনেক পরিমাণে জল জমে আছে, প্রায় হাঁটু পর্যন্ত কিন্তু জল জমে আছে। দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেকটাই ডুবে গেছে জলে, যার জন্য এত বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এই পরিমাণে জল জমে আছে প্রত্যেকটা জমিতে। দেখুন আমার প্রাণের রাজ্য
পশ্চিম বাংলা কতই না সুন্দর, কি নেই, পুরো সবুজে লোকারণ্য হয়ে আছে, পুরো সবুজে সবুজ। এই জন্য বলে পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে সেরা রাজ্য ভারতের মধ্যে, যেখানে আপনি সবুজ অরণ্য পাবেন, আপনি যেখানে সমুদ্র পাবেন। এছাড়াও যদি আপনি পাহাড় ভালোবাসেন তো আপনি দার্জিলিংয়ে পাহাড়ও পাবেন। সমতল সমুদ্র এবং পাহাড় সমস্ত কিছুই কিন্তু আমার এই প্রাণের পশ্চিমবাংলায় অবস্থিত। দেখতে দেখতে কিন্তু আমরা শেষ স্টেশন অর্থাৎ দীঘার আগে স্টেশন রামনগরে পৌঁছে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা রামনগরে এখন পৌঁছে গেছি। আর পরের কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দীঘায় পদার্পণ করব, অর্থাৎ আমাদের যে জার্নি সেই জার্নির শেষ স্টপেজ দীঘাতে নামবো। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা পৌঁছালাম কিন্তু দীঘা রেল স্টেশনে। ভিড় দেখুন শুধু, মানে এত পরিমাণে লোক নামলো এখানে আমাদের সাথে, কি বলার নেই, প্রচুর পরিমাণে ভিড়। মোবাইল ধরে কথা বলতে লজ্জা লাগছে, তো ভিড় দেখুন শুধু প্রচণ্ড পরিমাণ। আমরা এখানে কিন্তু নেমে বর্তমানে নেমে বাইরে যাব, বাইরে গিয়ে দেখবো কী অবস্থা। তার আগে মানে আমি শুধু লোক সংখ্যা দেখে অবাক হচ্ছি যে স্টেশন যদি এত ভিড় হয় তাহলে দীঘা সমুদ্র সৈকতে ওখানে গিয়ে কী ভিড়ের সম্মুখীন আমরা হতে পারি, এইটা ভেবেই আমাদের অবাক লাগছিল। এখানে যতগুলো লোক দেখছেন সবাই কিন্তু যে ট্রেন থেকে নামলে তেমনটা নয়, অনেক প্যাসেঞ্জার আছে যারা কিন্তু দীঘা ভ্রমণ কমপ্লিট করে তারা কিন্তু আবার ট্রেনে চাপবে। তো আমরা কিন্তু এই তো দীঘার, এটা হচ্ছে গেট, মানে এটা ঢোকার গেট ভিতরে। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে যাবো দীঘা থেকে, স্টেশন থেকে। মানে দুর্দান্ত, খুবই সুন্দর লাগছে দীঘাটা দেখতে। এবং মানুষজন দেখুন, এখানে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে মানুষ, তারা কিন্তু বাইরে যাচ্ছে। তো চলুন আমরা বাইরে যাই, বাইরের দিকে দেখি কী অবস্থা, কেমন আছে ভিড়। প্রথমবার দীঘা, খুব নিজেকে খুব এক্সাইটেড মনে হচ্ছে যে কখন পৌঁছাবো, কখন সমুদ্র দেখবো, কখন সমুদ্রের জল ছুঁবো, আলাদাই আনন্দ লাগছে। তো চলে আসলাম বাইরে। বাইরে এসে দেখি বাপরে সব টোটোওয়ালাদের ডাক, এই টোটোওয়ালা ডাকছে, ওই টোটোওয়ালা ডাকছে, না ভাই যাবো না। সবকে বারণ করতে গেছি যে যাবো না, কারণ আমরা জানি নিউ দীঘা কিন্তু বেশি দূর না, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে, বা খুব বেশি ম্যাক্সিমাম হলে 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। তো সবাই নিউ দীঘা করে চেঁচাচ্ছে, তো কারো দিয়ে কর্ণপাত না করেই এই হচ্ছে দীঘা। আমরা কিন্তু একদম নিউ দীঘা যাবো, যেহেতু ওল্ড দীঘাতে আমরা নেবো না ভেবেছি হোটেল, নিউ দীঘাতেই হোটেল নেবো, নিউ দীঘাতেই থাকবো। জানি এখন তো ভাড়া বেশি পড়বে হোটেলে, তাতেও কোনো সমস্যা নেই, ভাড়া বেশি পড়ুক। দীঘার স্টেশনের সৌন্দর্যটা দেখুন শুধু, মানে খুবই ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। চলে আসলাম আমরা কিন্তু পায়ে হাঁটতে হাঁটতে একদম সমুদ্র সৈকতের ধারে। ওফ ওফ ওফ, দেখছেন একদম সমুদ্র সৈকতের ধারে চলে এসেছি। আমরা কিন্তু হোটেল খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। একটু আগে কিছু আমি 5-6 জনকে জিজ্ঞেস করলাম, 5-6টা মানে হোটেলে, কিন্তু তারা রেট এতটাই বেশি বলছে যে মানে যেখানে 2500-এর নিচে একদমই নাই। তো যাবো না, আমরা কিন্তু আরও বেটার খুঁজবো, যেহেতু আমরা যদি 2500 টাকা দিতে আমরা সি ভিউ খুঁজবো, যেখানে একদম যেখান থেকে একদম সমুদ্র সৈকত একদম পাশে যেগুলো থাকবে সেগুলোকে 2500 টাকা দেবো, ভিতরেগুলোকে কেন 2500 টাকা দেবো। তো এখন হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতের দিকে আগে যাবো ভাবছি, নাকি হোটেল খুঁজবো, সেটা নিয়ে এখন দ্বন্দ্ব করছি, দুই বন্ধুতে আলোচনা করছি। বলতে বলতে কিন্তু আমরা হোটেল কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে জানার গেস্ট হাউস, এরই সামনে যে হোটেলটা আছে হোটেল সি ভিউ, সেখানে কিন্তু আমরা মানে স্টে করেছিলাম। এই হচ্ছে একটা হোটেল, এই হোটেলে কিন্তু আমরা ছিলাম না, এই হোটেলটা জাস্ট দেখেছিলাম। তো কোন হোটেলে ছিলাম সেটা আমি কিন্তু পরের ব্লগে দেখাবো। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে দেখবেন একদম লাক্সারি হোটেলে, কোন হোটেলে ছিলাম, তার সি ভিউ কেমন ছিল দুর্দান্ত, এবং সমুদ্র সৈকতে কতটা পাগলামি করলাম, পরে নেক্সট ভিডিওতে দেখবো। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করুন, যা ইচ্ছে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো।